প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের বাংলা কবিতার ক্লাস করব। আমরা এর আগে একটি ব্যাকরণের ক্লাস করেছিলাম। এই ক্লাসটি করার পর যদি সময় থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাব। আজকে আমি পড়াবো কবি কাজী নজরুল ইসলামের প্রেমের কবিতা, প্রেম বিরহের কবিতা চৈতি হাওয়া। প্রথমে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই, যদিও তোমাদের সবার এই ধারণা রয়েছে, কারণ ছোটবেলা থেকেই তোমরা কাজী নজরুল ইসলামের সাথে পরিচিত। কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24 মে বাংলা 1306 সালের 11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। গ্রামের মক্তবে তার বাল্য শিক্ষা শুরু হয়। তিনি 1911 খ্রিস্টাব্দে কিছুদিনের জন্য বর্ধমান মাতৃন হাই স্কুলে পড়াশোনা করেন। নজরুল ইসলাম অর্থনৈতিক প্রতিকূলতা হেতু কাজী রফিজউদ্দিনের আশ্রয়ে বৎসরখানেক দলিরামপুর হাই স্কুলে পড়াশোনা করেন। অতঃপর তিনি 1915 খ্রিস্টাব্দে রানীগঞ্জ শেয়ারশুল রাজ স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন। কিন্তু মাত্র 2 বছর পর তিনি পড়াশোনা ত্যাগ করে 49 নং বাঙালি পল্টনে সৈনিক হিসাবে যোগদান করেন 1917 সনে। নজরুল ইসলাম 1920-এ বাঙালি পল্টন ভেঙে এলে কলকাতা প্রত্যাবর্তন করেন এবং 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে আশ্রয় গ্রহণ করেন। আমরা জানি যে শৈশবে লেটুর নাচের দলের জন্য তিনি গান এবং কবিতা রচনা করেছিলেন। প্রাণ প্রাচুর্যে ভরপুর ছন্দ বৈচিত্র্যপূর্ণ কাব্য আবেগধর্মী গদ্য রচনায় তিনি যুগস্রষ্টা প্রতিভা। বিদ্রোহী কবিতা রচনা করে তিনি অতি দ্রুত বাঙালির অন্তর জয় করেন। আজ পর্যন্ত নজরুল ইসলামের আমাদের নিকট বিদ্রোহী কবি নামেই পরিচিত। তিনি প্রথম আমাদের দেশের গণ আন্দোলনের সঙ্গে সাহিত্যের সংযোগ সাধন করেন। নজরুল ইসলামের আবির্ভাবে বাংলা সাহিত্যে এক নতুন দিকের দ্বার উন্মোচিত হয়। নজরুল ইসলাম চিরদিনই কর্মে ও চিন্তায় স্বাধীন। তার সাহিত্যের একটি লক্ষণীয় বিষয় হচ্ছে বৈশিষ্ট্য সংস্কার এবং বন্ধন মুক্তি। রবীন্দ্রোত্তর কালের তিনি শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ সুরকার এবং সঙ্গীত রচয়িতা। কবি কাজী নজরুল ইসলাম এ পর্যন্ত যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে 51টির উল্লেখ পাওয়া যায়। কাব্যগ্রন্থ অগ্নিবীণা, দোলন চাপা, বিষয়বাসী, ভাঙার গান, ছায়ানট, প্রলয় শিখা, সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক ইত্যাদি। গানের বই লিখেছেন বুলবুল, চোখের চাতক, গীতি শতদল। অনুবাদ হিসাবে আছে রুবাইতি হাফিজ, রুবাইত মরখিয়াম। উপন্যাস আছে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কোয়েলিকা। প্রবন্ধ গ্রন্থ আছে যোগবাণী, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল ও ধূমকেতু। আমরা কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া এই কবিতাটি এখন পড়ব এবং তারপর এর অর্থ সাথে সাথে তোমাদের বলে দেব। তারপর আমরা একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে সপ্ত পাড়াবার। পাড়াবার, সপ্ত পাড়াবার মানে 7 সমুদ্র। আজকে তোমার জন্মদিনে স্মরণ বেলায় নিদ্রাহীন, হাতড়ে ফিরি হারিয়ে যাওয়া অকুল অন্ধকার। হাতড়ে কথাটির অর্থ হচ্ছে অনুমানে, খুঁজি। এই সে হেথায় হারিয়ে গেছো কুড়িয়ে পাওয়া হার। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীল উৎপল। নীল উৎপল মানে হচ্ছে পদ্ম ফুল, এখানে নীল হচ্ছে বেদনার প্রতীক। আধার দিঘি রাঙলে মুখ, নিটুল ঢের ভাঙলে বুক, কোন পূজারি নিল ছিঁড়ে ছিন্ন তোমার দল। পূজারি যে পূজা করে, আর ছিন্ন দল বলতে ফুলের পাপড়িকে বোঝানো হয়েছে। ডেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণ তল। অর্থাৎ আজকে কোন দেবতার পাষাণ তল, দেবতার পাষাণ তল ডেকেছে, যার কারণে আমার প্রেয়সীকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অস্ত খেয়ার হারা মানিক বোঝাই করা না। অর্থাৎ অস্ত খেয়ার হারা মানিক মানে যে খেয়া নৌকাটি শেষ এই সন্ধ্যায় সাজের বেলা না, অর্থাৎ নৌকাটি আসে এই পারে, ঘাটের এই পারে আসে, সেই নৌকাটি কথা বলা হয়েছে।
আসছে নিতুই ফিরিয়ে দেওয়ায় উদয় পাড়ের গা। উদয় পাড়ের গা, গা বলতে এখানে যেখানে সূর্য উদিত হয় পূর্ব দিকের কথা বলা হয়েছে। ঘাটে আমি রই বসে আমার মানিক কই গছি, অর্থাৎ আমার সেই হারিয়ে যাওয়া প্রেয়সী প্রিয়তমা তুমি কোথায় গেলে। পাড়া পাড়ের ঢেউ দোলানি হানছে বুকে ঘাঁ, আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা। কবি তার প্রেয়সীকে খোঁজেন, অর্থাৎ তিনি জানেন সে চির পরিচিত পদ্ম ফুলের মতো সেই আলতা মাখানো সেই পাটি কবির প্রেয়সীর। বইছে আবার চৈতি হাওয়া গুমড়ে ওঠে মন, পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন। অর্থাৎ আবার চৈতি হাওয়া বইছে এবং এইরকম চৈতি হাওয়ার মধ্যেই তোমার স্পর্শ পেয়েছিলাম। সেই অতীত স্মৃতিচারণ করছেন কবি তার প্রেয়সীর কথা ভেবে। তেমনি আবার মহুয়া মৌ মৌমাছিদের কৃষ্ণা বউ ও মহুয়া ফুলের মধু আহরণ করার জন্য মৌমাছিদের কৃষ্ণা বউরা যেত। পান করে ওই দুলছে নেশায় দুলছে মহুল বন। তারা ওই মধু সংগ্রহ করতে গিয়ে মধুর নেশায় তারা এমন ভাবে নেশাগ্রস্ত হতো, মনে হতো যেন মহুল বন, মহুয়ার বনটি দুলছে, নেশায় দুলছে। ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচাটন, এবং সমস্ত বনরাজই যেন বেকুল হয়ে দুলছে। পড়ছে মনে টগর চাঁপা বেল চামিলি জুই, মধুপ দেখে যাদের শাখা আপনি যেত নই। অর্থাৎ আমার আজকে মনে পড়ছে সেই পুরনো স্মৃতি, তোমাকে নিয়ে যখন আমি ঘুরেছি এই চৈতি হাওয়ায় চৈতি দিনে, তখন সেই টগর চাঁপা বেল চামিলি জুই ফুলগুলির কথা মনে পড়ছে। এবং তুমি কি করতে, মধুপ দেখে মধুর অর্থাৎ মধুকর ভ্রমর দেখে সেই ফুলগুলো যেমন করে তাদের যাদের শাখা আপনি নুয়ে যেত, ঠিক তেমনি ভাবে তুমি সেগুলো দেখতে এবং হাসতে। হাসতে তুমি দুলিয়ে ডাল গোলাপ হয়ে ফুটতো গাল, অর্থাৎ তুমি তখন হাসতে এবং হাসা তোমার হাসির সেই লজ্জা মাখা হাসি, এবং সেই হাসিতে তোমার গাল যেন গোলাপি হয়ে উঠত। থল কমলি আউড়ে যেত তপ্ত গল ও গাল ছুঁয়ে, বকুল শাখা বেকুল হতো টল মালত ভুই। অর্থাৎ সেই স্থলপদ্ম যেন সে আউড়ে যেত সেই কথা তোমার ওই তপ্ত গাল সেই, অর্থাৎ তোমার সে লাজ নম্র লাজ মাখা সেই গালটির তপ্ত গালটি পেয়ে যেন সে থলকমলি স্থলপদ্ম যেন আউড়ে যেত। কি কথা, না বলার কথা। অর্থাৎ যে প্রেম প্রকাশিত হয় না, যে প্রেম কি হয় দুটি অন্তরের মধ্যে শুধু শুধু জিয়ে থাকে, দুটি অন্তরের কথা বলার জন্য বেকুল হয়ে ওঠে। বকুল শাখা বেকুল হতো টলমলাতো ভুই, এগুলো দেখে যেন প্রকৃতিও অন্যরকম হয়ে যেত, বকুল শাখাও যেন বেকুল হয়ে উঠত, এবং এই ভুই অর্থাৎ এই মাটিও যেন টলমল করত। চৈতি রাতের গাইত গজল বুলবুলিয়ার বর, দুপুর বেলায় চবুতরায় কাঁদত কবুতর। চৈত্রী রাতে গজল গাইত বুলবুলিয়ার বর মানে বুলবুলি পাখি, দুপুর বেলায় চবুতরায় অর্থাৎ চত্বরে উঠানে কাঁদত কবুতর। কেন কাঁদত? সেই প্রেয়সী তুমি আজ আমার মাঝে নেই, হারিয়ে গেছো, তাই তোমার কথা মনে করে সে কাঁদত। ভুই তারকা সুন্দরী সজনে ফুলের দলজরি, সজনে ফুলের সেই পাপড়িগুলো সাদা পাপড়িগুলো মাটিতে পড়ে যেত, থুপা থুপা লাভ ছড়াতো দুলন খোপার পর। কবি একবার ফিরে যাচ্ছেন তার পেছনে, যখন তার প্রেয়সী প্রিয়তমা যাকে নিয়ে সে ঘুরেছে আবার তিনি ফিরে এসছেন, বর্তমানে আজ তার কাছে সেই প্রেয়সী নেই। সেই জন্য থোপা থোপা লাভ ছড়াতো দোলন খোপার পর। কবি মনে করছেন, স্মরণ করছেন, স্মৃতিচারণ করছেন সেই দিনগুলোর কথা। প্রেয়সী যখন তার সাথে ছিল তখন তার খোপার মধ্যে দুলন চাপা ফুল গুজে দিত কবি, অর্থাৎ প্রেমিক পুরুষ। ঝাঁঝাল হাওয়ায় বাজত উদাস মাছরাঙার স্বর। ওই মাছরাঙাও যখন ঝাঁঝাল হাওয়ায় দুপুর বেলা যখন ঝাঁঝাল হাওয়ায় ডাকতো, তখন কবির মনের মধ্যে কবির হৃদয়ে অন্তরে ব্যথা বেদনার সৃষ্টি হতো, কারণ সে জানতো এখন তার প্রেয়সী তার কাছে নেই।
পিয়াল বনায় পলাশ ফুলের গেলাস পড়া মৌ। একবার তিনি স্মৃতিচারণে ফিরে যাচ্ছেন, সেই প্রেয়সীকে নিয়ে ঘোড়া সেই মুহূর্তগুলোর কথা স্মরণ করছেন এবং দেখতে পাচ্ছেন যেন আবার তিনি ফিরে এসছেন এই বর্তমানে, যখন তার প্রেয়সী তার কাছে নেই। পিয়াল বনায় পলাশ ফুলের গেলাস পড়া মৌ, অর্থাৎ পিয়াল বনায়, পিয়াল এক ধরনের গাছ, সেই পিয়াল গাছের ফুলের রেণু মেখে অনেকে সাজসজ্জা করতো প্রাচীন মেয়েরা। তার গেলাস পড়া মৌ, অর্থাৎ গ্লাসের মধ্যে যেমন যেমন আমরা বলি মধু যদি ঢালতো কিরকম লাগতো, ঠিক তেমনি ভাবে ফুলের রীতির মধ্যে যেন সেই মধুগুলো রয়েছে। ক্ষেত বধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ, অর্থাৎ ক্ষেত বধূ, ওই যে সাঁওতাল বধুরা এসে তারা দুজন একত্রে এসে স্বামী স্ত্রী দুজনে যে রঙ্গ করতো, সেই আনন্দ করতো, হাঁটতো, সেই দৃশ্যগুলির কথা কবি মনে করতে চাচ্ছেন। লুকিয়ে তুমি দেখতে তাই, বলতে আমি অমনি চাই, মানে আমি ওই রকম ওরা যেভাবে হাসি করছে, আনন্দ করছে, আনন্দের মধ্যে রয়েছে, আমি সেই রকম চাই। খোপায় দিতাম চাপা গুঁজে, ঠুটে দিতাম মৌ, হিজল শাখায় ডাকতো পাখি বউ গো কথা কও। অর্থাৎ আমি তোমার খোপায় তখন চাপা গুঁজে দিতাম, আর একেবারে বুঝাই যাচ্ছে আমি তোমায় আদর করতাম সেই চৈতি হাওয়ায়, চৈতি দিনে। হিজল শাখায় ডাকতো পাখি, তখন হিজল গাছের শাখায় পাখি ডাকতো। আমরা প্রেমিক প্রেমিকা, আমরা একে অপরে যে অবস্থায় মিলন হচ্ছে সেটা যেন পাখি ডেকে বলতো বউ গো কথা কও। ডাকতো ডাহুক জল পায়রা, নাচতো ভরা বিল, জোড়া ভুড়ো উড়া যেন আসমানে গাংচিল। অর্থাৎ ডাহুক এবং জল পায়রা যখন ডাকতো তখন ভরা বিল যেন নেচে উঠত। জোড়া ভুড়ু, অর্থাৎ তোমার সেই জোড়া ভুড়ু ওরা যেন আসমানের গাংচিল, যেমন দুই ধারে পাখা মেলে থাকে এবং কপালের মাঝে যেন একটা ফোঁটা দেয়, তিলক দেয়, টিপ দেয়, ঠিক তেমনি ভাবে তুমি আমার সেই প্রেয়সী, তোমার সেই সৌন্দর্যের দৃশ্যটি আমি মনে করছি। ঘুম ঝাড়ালো ঘুমতি নদীর, আমি এখান থেকে ছেড়ে গেলাম কিছু, আবার আসি। ডাকতো ডাহুক জল পায়রা, নাচতো বড়া বিল, জোড়া ভুড়ু ওরা যেন আসমানে গাংচিলের মতো। হঠাৎ জলে রাখতে পা, কাজলা দিঘির শিউরে গা। তুমি যখন স্বচ্ছ জলের মধ্যে তোমার পা রাখতে, তখন তোমার আলতা মাখা পা স্বচ্ছ জলে কি সুন্দর লাগতো, অপূর্ব দৃশ্যের সৃষ্টি করতো। কাজলা দিঘিও যেন গা শিউরে উঠতো তোমার পা যখন জলে ডোবাতে। কাঁটা দিয়ে উঠতো মৃণাল, ফুটতো কমল জেল, এবং মৃণাল পদ্মের ডাটা কাঁটা দিয়ে উঠতো। তোমার হিংসায় ঈর্ষায় সে যেন জ্বলে উঠতো তোমার পা দেখে, এবং সেই কমল ঝিল যেন মৃণালের সেই কমল ঝিল যেন একটা ঈর্ষা কাতর তোমার পার সাথে কমল পদ্ম ফুল। ডাগর চোখে লাগতো তোমার সাগর দিঘির নীল। তখন আমি তোমার সেই টানা সেই সুন্দর চোখ দুটির দিকে তাকিয়ে আমার অন্তরের মধ্যে যেন এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের আনন্দ সৃষ্টি হতো। মনে হতো যেন এই সাগর দিঘির নীল জল তোমার চোখে রয়েছে। উদাস দুপুর কখন গেছে, এখন বিকাল যায়, এই দিনগুলোর কথা আমি মনে করছি এবং ভাবছি আবার ফিরে আসছেন কবিতার সেই প্রিয়তম কবি, ফিরে আসছেন তার বর্তমানে। উদাস দুপুর কখন গেছে, আমার জীবনের উদাস দুপুর চলে গেছে, এখন বিকাল যায়। ঘুম ঝুরালো ঘুমতি নদীর ঘুঙুর পড়া পায়, সেই ঘুমতি নদী ঘুঙুর পড়া পায় যে নেচে উঠতো, সেই জিনিসগুলো এখন শুধু কল্পনা করি, আমার কাছে আজ নেই। শঙ্খ বাজে মন্দিরে, সন্ধ্যায় যেমন শঙ্খ বাজতে থাকে মন্দিরে, সন্ধ্যা আসে বন ঘিরে, ঝাউয়ের শাখায় ভেজা আধার কে পিজেছে আয়। অর্থাৎ ওই ঝাউ গাছের শাখায় কে যেন তুলোর মতো অন্ধকারকে ধরে রেখেছে, এজন্য আমার অন্তরের ব্যথা বেদনাকে প্রকাশ করছে। মাঠের বাসি বন উদাসী ভীম পলাশি গায়,
তখন মাঠে যে বাঁশি রাখাল বাজাচ্ছে, সেই করুণ সুর, বাঁশির করুণ সুর আমার অন্তরকে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে চায়। বউল আজই বাউল হলো, আমরা তফাতে, আজ তুমি নেই, তুমি আজ অনেক দূরে, তুমি নেই আমার কাছে। কাজেই বউল আজ বাউল হলো, সে যেন বাউল হয়ে গেছে, সে যেন আর ঘরে থাকতে চাচ্ছে না, সে বাইরে বেরিয়ে যেতে চাচ্ছে। তার আর ঘর ভালো লাগছে না। যে ঘরে তার প্রেয়সী নেই, যে ঘরে তার প্রিয়তমা নেই, সে ঘরে থাকার কোনো অর্থ হয় না। আম মুকুলের গুজি কাঠি দাও কি খোপাতে। আবার কবি প্রশ্ন করছেন, প্রিয়তম কবি প্রশ্ন করছেন তার প্রেয়সীকে, প্রশ্ন করছেন, এ যেন মনের একটা ঘোর, তুমি কি আজও আম মুকুলের সেই কাঠি গুজে দাও। এখন যেমন ক্লিপ পরে মেয়েরা, ঠিক তখন আমের ডাটার যে কাঠিটা পড়ে গেলে সেই কাঠিটা খোঁপায় গজাতো। ডাবের শীতল জল দিয়ে মুখ মাজো কি আর প্রিয়ে, তখন ডাবের জল দিয়ে রূপচর্চা করা হতো, অর্থাৎ মুখে দিয়ে সাজগোজ করা হতো। আর এখন সেগুলি নেই। প্রকৃতির সাথে প্রকৃতির কন্যা যেন মিশে যেত। প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে, এবং প্রজাপতির ওই যে প্রজাপতি কাঠপোকা, তার যে সেই ঝিলিকওয়ালা সেই টোপর, অর্থাৎ পাখাটিকে কেটে গুল করে কপালে লাগানো মেয়েরা দিত। প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে, ভাঙা ভুরু দাও কি জোড়া রাতুল শোভাতে, অর্থাৎ এই দুইটি ভুরুকে কি তুমি মাঝে একটি টিপ দিয়ে এই দুটিকে কি তুমি সাজিয়ে রাখো? এখনো কি সেরকম করো? যখন তুমি আমার কাছে আসছিলে তখন তুমি সেরকম করতে। বউল ঝরে ফলেছে আজ থলো থলো আম, অর্থাৎ আজকে আর সেই আমের কাঠির মধ্যে বোল নেই, আমের বোল নেই, সেগুলো ঝরে থলো থলো আম হয়েছে। রসের পীড়ায় টষ্ট সে বুক ছড়ছে গোলাপ জাম। ওই গোলাপ জাম রসের পীড়ায়, অর্থাৎ সে কারোর জন্য অপেক্ষা করছে, কারোর জন্য রেখে দিচ্ছে, তার রস রেখে দিচ্ছে, সেই দিকগুলোর কথা ভাবছে। কামরাঙ্গারা রাংলো ফের, ওই কামরাঙ্গারার যখন একটু হলুদ হলুদ হয়ে রাংলো, পীড়ন পেতে ওই মুখের, কারণ ওই কামরাঙ্গাকে তুমি নিয়ে মুখে কে তুমি যেন এমন ভাবে কামড়াতে, এমন ভাবে তুমি সেগুলি খেতে, দেখতে মনে হতো যেন ওই কামরাঙ্গাগুলো যেন পীড়ন পেতেই চাচ্ছে তোমার মুখের থেকে। স্মরণ করে চিবুক তোমার থুতনি ধরে আমি যখন বলতাম, এবং তোমার সেই বুকে তোমার ঠাম, অর্থাৎ তোমার সেই সৌন্দর্য দেখে আমি যখন মুগ্ধ হতাম, জামরুলের রস ফেটে পড়ে হায় কে দেবে দাম। অর্থাৎ প্রকৃতির সাথে যেন একটা পৃথক একটা বন্ধন সৃষ্টি হয়েছে। করেছিলাম চাউনি চয়ন নয়ন হতে তোর, ভেবেছিলাম গাঁথবো মালা পাইনি খুঁজে ডোর। আমি তোমার নয়ন দেখে, তোমার চোখ দেখে, চাহনি দেখে আমি ভেবেছিলাম একটি মালা গাঁথবো, এবং মালা গাঁথার আমি কোনো মালার রশি খুঁজে পাইনি, সুতো খুঁজে পাইনি যে যা দিয়ে আমি মালা গাঁথবো। সেই চাহনি নীলকমল ভরলো আমার মানস জল, অর্থাৎ আমার মনে পড়ছে সেই ডাগর চোখের চাহনির কথা, আমার মন পরিপূর্ণ হয়ে গিয়েছিল, সেই দিনগুলোর কথা আমার মনে পড়ছে। কমল কাটার ঘা লেগেছে মর্ম মূলে মোর, আজ আর তুমি আমার কাছে নেই। কাজেই আমার মন আজ বিরহ কাতর, বিরহ ক্লিষ্ট বেদনায় আমি অস্থির। আমার মনে পড়ছে সেই দিনগুলোর কথা, এবং আমার অন্তর আজ দ্বিধা বিপক্ষ বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। বক্ষে আমার দোলে আখির সাত নড়ি হারলো, অর্থাৎ অশ্রু সাত নড়ি, অর্থাৎ সাত নড়ি, সাতটা করে বিন্দু বিন্দু যেন অশ্রু যেন আমার বুকের মধ্যে দিয়ে এখন যাচ্ছে। অর্থাৎ তোমার বিরহে আমি কাতর, বেদনায় আমি বেদনাগ্রস্ত, ব্যথা বেদনা বিদীর্ণ হয়ে যাচ্ছে আমার অন্তর। তরি আমার কোন কিনারায় পাইনি খুঁজে কুল, মরণ পাড়ের গন্ধ পাতায় কমলা নেবুর ফুল। পাহাড়তলির শাল বনায় বিষের মতো নীল ঘনায়, সাজ পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ ইহুদি দুল। হায় গো আমার ফিন গায়ে আজ পথ হয়েছে ভুল। আমি এখন বুঝতে পারছি না, আমার এই পৃথিবী আমার কাছে এখন একটি অন্যরকম মনে হচ্ছে, আমার কাছে পৃথিবী শূন্য মনে হচ্ছে। কাজেই আমার আর এখন খেল নেই, আমি বাউলের মতো ঘুরে ফিরি, এবং আমি খেলি খুঁজি যে তুমি কোথায় গেলে, তোমাকে আমি হারিয়ে ফেলেছি। কোথায় তুমি, কোথায় আমি, চৈতি দেখা সেই কেঁদে ফিরে যায় যে চৈত, তোমার দেখা নেই
আবার চৈত্র মাস এসছে, আবার বসন্তের দোলা লেগেছে, কিন্তু তুমি নেই। আজকে চৈত্র মাসের এই হাওয়া, চৈত্র মাসের ইগুলো আজকে কেঁদে কেঁদে ফিরছে। কণ্ঠে কাঁদে একটি স্বর, কোথায় তুমি বাঁধো ঘর? আমাকে ছেড়ে তুমি কোথায় ঘর বেঁধেছো? কার সাথে ঘর বেঁধেছো? আজকে আমার মন সেই কান্নায় অস্থির হয়ে উঠছে, কাঁদছি আমি। তেমনি করে জাগছো কি রাত আমার আশাতেই? তুমি কি আমার আশাতে এখনো রাত জাগছো? আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। যখন বিয়ে হয়ে যায় কোনো মেয়ের, তখন সে নিশ্চয়ই সে স্বামীর ঘরে সুখে থাকে। এখানে সেই জিনিসটাই কবি বলতে চাচ্ছেন, কবি কল্পনায় দেখতে চাচ্ছেন। তুমি কি আজও আমার কথা তুমি মনে করছো? কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি, হারিয়ে পাওয়া খেই। আমি আমি কুড়িয়ে পেয়েছিলাম, যে হারানো মানিক আমি কুড়িয়ে পেয়েছিলাম রাস্তায়। আমি কুড়িয়ে পেয়েছিলাম তোমাকে, আমি হারিয়ে ফেলেছি, এবং হারিয়ে ফেলে আমি দিশেহারা। পাড়া পাড়ে ঘাটে প্রিয় রইনু বেঁধে না। আমি পাড়া পাড়ের এই যে খেয়া ঘাটের আমি কি করছি, আমি মাঝির মতো হয়ে একটা নৌকা এঘাট ও ঘাট যাচ্ছি। এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙা পা। আমার বিশ্বাস এই তরিতে তুমি একদিন না একদিন এখানে ফিরে আসবে। আবার তোমার সুখ ছোঁয়ায় আকুল দোলা লাগবে না, এই তরিতে যাব মোরা। আবার তুমি যখন এখানে আসবে, তোমার তোমার সুখের স্পর্শে এই নৌকা দুলে উঠবে। আমি তখন আমার প্রেয়সীকে আমার কাছে ফিরে পাবো। আকুল দোলা লাগবে না, আমার এই নৌকায় যেন দোলা লাগবে। এই তরিতে যাব মোরা আর না হারা গা। এবং এই তরিতে এই তরি নিয়েই, খেয়া তরি নিয়েই আমি আর তুমি চলে যাব অন্যদিকে। আমি আর তুমি চলে যাব, আমরা দুইজন একত্রে চলে যাব। আর তোমাকে আমি হারাতে চাই না। পাড়া পাড়ে ঘাটে প্রিয় রইনু বেঁধে না। সেই আশায়, সেই ভরসায় আমি এই ঘাটে নৌকা নিয়ে মাঝি সেজে বসে আছি। হে প্রেয়সী, তুমি কি আবার আমার কাছে ফিরে আসবে? এই হচ্ছে আজকের কবিতা। আমরা যেহেতু আমাদের কবিতার সম্পূর্ণ কবিতাটি আমরা পড়লাম, কাজেই আমরা আর ক্লাস বাড়াতে চাচ্ছি না। আজকে তোমরা এই কবিতাটি আমি যেভাবে পড়লাম, তোমরা বাড়িতে আরো কয়েকবার পড়বে। পড়ার পর কবিতাটি সম্পর্কে তোমরা ভালো করে কি করবে, তোমরা পড়াশোনা করবে। এই করে তোমরা এই কবিতাটি বোঝার চেষ্টা করবে। পাশে অর্থগুলো আবারও আমি বলি, পাশে অর্থগুলো তোমাদের বইয়ের পাশে লিখে রাখবে এবং সেগুলো পড়ার চেষ্টা করবে। তারপর আমরা পরবর্তী ক্লাসে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো তোমরা, এবং এই করোনায় তোমরা বাইরে যাবে না। এখন কিন্তু অবস্থা খুব সংকটাপন্ন। তোমরা সবাই ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং সবাই যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ তোমাদের হেফাজত করবে। ধন্যবাদ।